ভয়াবহ আতঙ্ক, অরাজকতা, অবিশ্বাস এবং বিশৃঙ্খলা এটি ক্রমশ বাড়ছে। বিভিন্ন পক্ষ যার যার অবস্থান থেকে এই বাহিনীটিকে স্বাধীনতার পর থেকেই কলুষিত করার চেষ্টা করেছে। স্বাধীনতার আগেও ছিল, তো সেটা পশ্চিম পাকিস্তান সরকারের এককেন্দ্রিক একটা, যাকে বলা হয় পলিউশন, মানে দূষিতকরণ প্রক্রিয়া ছিল। কিন্তু স্বাধীনতার পর বহুভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, দলীয়ভাবে যার যার যেখানে ক্ষমতা আছে সেখানে এই বাহিনীটিকে সবাই কলুষিত করেছে। এবং সেই কলুষিত পুলিশ বাহিনীর যে চরম পরাকাষ্ঠা, এটা আমরা দেখতে পেরেছি 2014 থেকে 2024 পর্যন্ত। এই সময়টিতে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এই বাহিনীগুলোকে মূলত ছাত্রলীগের বিকল্প হিসেবে বা ছাত্রলীগের অক্সিলারি ফোর্স হিসেবে, যুবলীগের অক্সিলারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করেছে। তার ফলে কি হলো, এখানে চাকরি পেতে হলে যেমন ছাত্রলীগ করতে হবে, আওয়ামী লীগের পরিবারের সদস্য হতে হবে, এবং একই সঙ্গে কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত গড়ে আমি শুনেছি 10 লাখ টাকা থেকে শুরু করে একেবারে 50 লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে। আল্লাহ মাফ করুক। তো এই যারা এত অর্থবিত্ত দিয়ে, মানে আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে, তারপরে আবার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো সেই যারা চাকরি পেয়েছে তাদের সংখ্যা কত? পুলিশের সাবেক আইজি বেনজির অতি সম্প্রতি বলেছেন যে পুলিশে এখন যারা কাজ করছে তাদের 90% আওয়ামী লীগের লোকজন। তো বোঝার চেষ্টা করুন যে তার এই বক্তব্যের পর পুলিশ বাহিনীতে কি ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এবং হয়েছেও সেটা। এর ফলে কি হলো, বেনজিরের এই কথার কারণে অনেকের কপাল পুড়ে গেছে, অনেকের কপালের ঘা দগদগ করে জ্বলছে, কাটাচ্ছে। অনেকের শরীরের যে দুর্গন্ধ, দলের দুর্গন্ধ, দলীয় দুর্গন্ধ, কুকর্মের দুর্গন্ধ, এগুলো পুজ আকারে দুর্গন্ধ টকবগিয়ে ফুটছে এবং পুরো বাহিনীটিকে রীতিমতো প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে। আর এই যে ক্ষমতা লাভের এই সময়টিতে সরকারকে যারা সবচেয়ে বেশি বিপদে ফেলেছে সেটা হলো পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা। পুলিশ বাহিনী এখনো পর্যন্ত তাদের মনোবল ফিরে পায়নি, এখনো পর্যন্ত প্রপার চেইন অফ কমান্ডে আসতে পারেনি। আর এই সুযোগটা নিয়ে যারা দুষ্কৃতিকারী, অন্যায়কারী, তারা মোটামুটি তাদের রামরাজত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে। আর সকল দায় দায়িত্ব চলে এসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে। ফলে এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য, প্রমোট করার জন্য তিনি একজন বিশেষ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, খোদাবক্স চৌধুরী। তো খুবই সৎ, অনেস্ট এবং নামকরা একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। তিনি জেলও খেটেছেন 21 আগস্টের গ্রেনেড হামলার সেই ঘটনায়, কিন্তু বিএনপির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তিনি বিএনপির লোক নন। তিনি একজন দায়িত্ববান, প্রফেশনাল, সৎ। তার যদি অযোগ্যতা থাকে সেটা হলো বিএনপির জমানাতে তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। আবার তিনি যখন জেলে ছিলেন, তিনি বা তার পরিবারের কোনো একটা লোককে বিএনপির কেউ একটা টেলিফোন করেছেন, খোঁজ নিয়েছেন, এটাও যেমন হয়নি। আর যাকে বলা হয়, তিনি জেল থেকে বের হওয়ার পর বিএনপির কোনো নেতা কর্মীরা তিনি বা তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন, এটাও হয়নি। তো সেই মানুষটি এখন পুলিশ নিয়ন্ত্রণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। তার বাড়ি সম্ভবত চট্টগ্রামে, এবং ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে তার যে কোনো কারণে সম্পর্ক, পারিবারিক বা ভালো সম্পর্ক থাকলেও থাকতে পারে। এখন এখানে সমস্যা হয়ে গেল কয়েকটি। প্রথম সমস্যাটা হলো যে আওয়ামী লীগের যে রিক্রুটমেন্ট, যদি বেনজিরের কথা মতো 90% না হয়ে 70% হয়ে থাকে, 2009 থেকে যদি এই রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যায়ের, তাহলে 70% হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো এই 70% রিক্রুটমেন্ট, এই 70% রিক্রুটমেন্ট তাহলে 2.25 লক্ষ পুলিশের মধ্যে যদি 70% হয়, তাহলে 70 1,40,000, আর ধরুন আরও
10,000, 1.5 লক্ষ পুলিশ আওয়ামী লীগের পুলিশ। এখন এই 1.5 লক্ষ পুলিশের মধ্যে 15-20 জনকেও আপনি ধরতে পারেননি এখনো পর্যন্ত। তো এই 1.5 লক্ষ পুলিশ তারা মানসিকভাবে বিপর্যস্ত যদি থাকে, যদি দলীয় হয়ে থাকে, এর কারণ হলো এই কথাটা সাধারণত বিএনপির পক্ষ থেকে বলা সমীচীন ছিল, বা এখন যারা সমন্বয়ক তারা যদি বলতেন তাহলে না হয় একটা কথা হতো। কিন্তু এই কথাটা স্বয়ং আওয়ামী লীগের আইজি বিভিন্ন দিক থেকে তিনি আলোচিত, সমালোচিত, বিতর্কিত, এবং মানে পুলিশ বাহিনীর ইতিহাসে যাকে বলা হয় প্রমিথিউস, এবং আপনারা যারা গ্রিক সাহিত্য জানেন তারা প্রমিথিউসের ইতিহাস জানেন যে এই ধরনের মানুষ আপনি যতবারই মারেন বারবার জন্ম নেয়। তো বেনজির সাহেবদের মতো মানুষ কখনো শেষ হয় না। তার প্রমাণ হলো তিনি যখন আইজি ছিলেন, তিনি যখন আইজি ছিলেন না, আবার তিনি এখন দেশের বাইরে, কিন্তু তার আলোচনা, তার প্রভাব কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। তিনি এটি সাক্ষাৎকারে বলেছেন যে অনেক বড় বড় কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়, পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে যদি তারা সংগঠিত হতে পারে। এর কারণ হলো পুলিশ বাহিনীতে শতকরা 90% লোকই আওয়ামী লীগের। সঙ্গে সঙ্গে সরকার নড়েছে বসলো। বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যারা একেবারে মোল্লা নজরুলের মতো মানুষ, তার মোল্লা নজরুল, হারুন, তারপর বিপ্লব, এরা সবাই দলীয়ভাবে ভীষণভাবে পরিচিত। তো এখন এই মোল্লা নজরুলকে ধরে ফেলা হলো, ফলে অন্যান্য যারা আছেন এই মোল্লা নজরুলের 2য় গ্রেডের, 4র্থ গ্রেডের যারা এএসপি থেকে শুরু করে এখন ডিআইজি পর্যায়ে রয়েছেন, তাদের সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল বয়ে গেছে। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো জুলাই আগস্ট বিপ্লবের পর সচিবালয় দখল করার ক্ষেত্রে জামাত যেমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পুলিশের আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে এখানে নিজেদের পছন্দের লোক ঢুকানোর ক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ বিএনপি চরম সফলতা দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপি যাদেরকে নিয়োগ দিয়েছে এদের একটা বিরাট অংশ জামাতের। মানে বিএনপির লোকজন তারা মিটিং করে, বৈঠক করে, তালিকা করে, ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদ পদবিতে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের একটা বিরাট অংশ জামাতের। এবং খুব ম্যাটিকুলাসলি মন্ত্রণালয় থেকে যেহেতু সিদ্ধান্তগুলো গিয়েছে, মন্ত্রণালয় যেহেতু তারা আবার কি করেছে, ওই রিক্রুটমেন্টটাকে, জামাতের রিক্রুটমেন্টটাকে, যেমন ধরেন বিএনপির 5 জন এসপি হয়েছে, জামাতের 3 জন এসপি হয়েছে, কিন্তু জামাতের এসপিগুলোকে বা জামাতের ডিআইজিগুলোকে সবচেয়ে সুন্দর এবং একেবারে কে পয়েন্টগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং বিএনপি যখন এই কাজগুলো করেছে তখন তারা ভাবতেও পারেনি যে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হবে এবং জামাত তাদের অবন্ধু হয়ে যাবে। ফলে এখন কি হলো, বিএনপি পন্থী যে সকল কর্মকর্তা রয়েছেন তারা এখন সংখ্যালঘু হয়ে গেছেন। 70% বা 80% যদি আওয়ামী লীগ থাকে, আর কে পোস্টগুলোতে যদি জামাত থাকে, তাহলে জামাত এবং আওয়ামী লীগ সেখানে আম দুধের মতো মিশে গিয়ে বিএনপির যারা কর্মকর্তা তাদেরকে আমের আটি বানিয়ে ফেলেছে। ফলে বিএনপির রিক্রুটমেন্ট যে সাবেক আইজি ছিল, মানে আগস্ট বিপ্লবের পর, তাকে আইজির পদ থেকে অপসারণ করে মিস্টার বাহারকে আনা হয়েছে। আর মেট্রোপলিটন পুলিশের যে সাবেক কমিশনার বিএনপি পন্থী ছিলেন তাকে বাদ দিয়ে বর্তমান যিনি নিয়ে আসছেন তিনি নিরপেক্ষ মানুষ, বাহার সাহেব নিরপেক্ষ মানুষ, এবং খোদাবক্স চৌধুরী সাহেবের মতো সৎ এবং অনেস্ট মানুষ। তারা চেষ্টা করছে পুলিশের কে যথাসম্ভব প্রফেশনাল করার জন্য। কিন্তু ওই যে পুলিশের যে বিভিন্ন ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনের কারণে তারা এখন সম্ভবত অতটুকু সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো অবস্থায় যেন তাদের বদনাম না হয়, তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কেউ যেন খারাপ কথা না বলে। এই জন্য তাদের ঘর বাড়িতে যেন কোনো দলীয় পুলিশ কর্মকর্তা, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের হোক, কেউ যেন ঢুকতে না পারে, এই জন্য তারা খুব রেস্ট্রিক্ট জীবনযাপন করা শুরু করেছেন। আর খোদাবক্স চৌধুরী, তিনি যেহেতু অতীতে আইজি ছিলেন, সব কিছুই জানেন, তিনি সবচেয়ে বুদ্ধিমত্তার যে পরিচয়টা দিচ্ছেন সেটা হলো তিনি এখন পর্যন্ত এই শপথ নেওয়ার পর থেকে বা নিয়োগ লাভের পর থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গেল দের জন্য কোনো সাংবাদিকের মুখোমুখি হননি, কোনো পত্রপত্রিকায় তার ছবি আসেনি, এবং তার কোনো বক্তব্য, তার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ফলে এই ভদ্রলোক তার মতো করে কাজ করে যাচ্ছেন, এবং সেই কাজ করার ফলে কি হচ্ছে, ওনার নেতৃত্বে সৎ, দক্ষ, অভিজ্ঞ বাহার সাহেবের মতো বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের মতো এদের একটা গ্রুপ
ক্রমশ শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এই গ্রুপটি আলটিমেটলি সমন্বয়কদেরকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন। বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগের যে লেজুর ভিত্তিক কর্মকর্তা আছে সেই কর্মকর্তাদের যে কোনো কূটকৌশলকে মোকাবেলা করার জন্য এই যে খোদাবক্স চৌধুরী সাহেব বা আইজি সাহেব বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব তারা যেটা মিশন নিয়ে এগুচ্ছেন, এই মিশনটা আগামী 2-3 মাসের মধ্যে একটা শেভে চলে আসবে। আর এটা যতই শেভে চলে আসবে, এই মিশনটা যতই শেভে চলে আসবে, ততই বিএনপির যে আমের আটি, সেই আমের আটি থেকে জুস এগুলো সরে পড়বে। এবং আলটিমেটলি আমি ঢাকাতে কর্মরত রয়েছেন ডিসি পর্যায়ের, মানে পুলিশের এসপি পর্যায়ের কয়েকজন ইয়াং বিএনপির কর্মকর্তা, তো তাদের মধ্যে অনেক হতাশা দেখলাম। কয়েকজন বললেন যে যেহেতু এরা দলীয় কর্মকর্তা